সো আজকে হচ্ছে আমাদের পরিবেশ রসায়নের প্রথম ক্লাস। সো আমি ক্লাস শুরু করবো হচ্ছে জাস্ট 10টায়। এর মাঝখানে হচ্ছে তোমরা একটু মেসেঞ্জার গ্রুপে হচ্ছে এটা শেয়ার করে দিও, তাহলে হচ্ছে অনেকে দেখতে পাবে, অনেকে আবার বুঝতে পারবে না যে হচ্ছে ক্লাস শুরু হয়েছে কি না। তার মাঝখানে সব কিছু সেট করে নিই। হ্যাঁ হ্যাঁ এই তো শান্ত ভালো আছি। শান্ত একটু প্যাসেঞ্জার গ্রুপে এটা একটু শেয়ার করে দাও। তাহলে হচ্ছে সবাই আসতে পারবে এবং দেখতে পারবে। হ্যাঁ, সামির ওয়ালাইকুম আসসালাম। সামির ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া ওয়ালাইকুম আসসালাম। ওকে, শান্ত শান্ত ভালো আছি, তুমি কেমন আছো? তো আমাদের 10টা বাজতে আরো 3 মিনিট বাকি, তো আমরা 3 মিনিট পরে শুরু করব। সারা ওয়ালাইকুম আসসালাম। পিয়াস ওয়ালাইকুম আসসালাম। মিফতা মিফতা পিউলি ওয়ালাইকুম আসসালাম। আশিক ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা তাহলে ধীরে ধীরে শুরু করি। আচ্ছা, তো আমরা শুরু করতেছি। দেখো, আমরা হচ্ছে গ্রাউন্ড যে ওয়াটারটা, এটাকে বলে সারফেস ওয়াটার, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যে পানিটা পাচ্ছ, বা হচ্ছে নদী নালা বা হচ্ছে পুকুর থেকে যে পানিটা পাচ্ছ, সেটাকে বলা হচ্ছে সারফেস ওয়াটার। ঠিক আছে? তো সারফেস ওয়াটার বিশুদ্ধ কিনা সেটা কয়েকটা পদ্ধতিতে নির্ণয় করা যায়। ঠিক আছে? তো সারফেস ওয়াটারের বিশুদ্ধতা তুমি কিভাবে নির্ণয় করতে পারো, সেগুলো কিছু মানদণ্ড থাকে। একটা হচ্ছে পানির খরতা, 2 ডিউ, দেন হচ্ছে বিউডি, দেন হচ্ছে সিউডি, তার হচ্ছে পিএইচ। তো সাধারণত হচ্ছে এই পদ্ধতিগুলো আমরা এখানে ব্যবহার করে থাকি। পানি খরতা, ডিউ, বিউডি, সিউডি, এইগুলো হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। আমরা এখানে আরেকটা নিতে পারি টিডিএস। আচ্ছা, এই নরমালি কয়েকটা পদ্ধতিতে হচ্ছে আমরা সারফেস ওয়াটার হচ্ছে বিশুদ্ধতা, অর্থাৎ একটা সারফেস ওয়াটার বিশুদ্ধ কিনা সেটা আমরা জানতে পারি। এক হচ্ছে পানির খরতা, ডিউ বা হচ্ছে বিউডি, সিউডি, অথবা হচ্ছে পানির পিএইচ দেখে আমরা নির্ণয় করতে পারি, অথবা হচ্ছে কি টিডিএস দেখে হচ্ছে আমরা নির্ণয় করতে পারি। সো হচ্ছে আমরা এখন খরতা নিয়ে আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে আমরা খরতা নিয়ে আলোচনা শুরু করব। ঠিক আছে?
আচ্ছা, তো কোয়েশ্চেনগুলো কি হতে পারে? খরতা দিয়ে কি কি কোয়েশ্চেন থাকতে পারে? বলা থাকতে পারে পানির খরতা কি, ঠিক আছে, এবং খরতার হচ্ছে প্রকারভেদ, এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে। তারপর হচ্ছে খর পানিতে সাবান অপচয় হয় কেন। 3 নম্বর কোয়েশ্চেন আমরা অ্যাপিয়ার করতে পারি। 3 নম্বর কোয়েশ্চেনে বলা থাকতে পারে স্থায়ী স্থায়ী এবং অস্থায়ী খরতা দূর করার উপায়, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের 3 রকম কোয়েশ্চেন থাকতে পারে। একটা হচ্ছে পানির খরতাটা কি এবং এর প্রকারভেদ আমাকে বলে দিয়ে থাকতে পারে, অথবা খর পানিতে সাবান কেন অপচয় হচ্ছে সেটা আমাদের বলে দিয়ে থাকতে পারে, অথবা হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী খরতা কিভাবে দূর করা যায় বা এই দূর করার উপায়গুলো কি কি হতে পারে সেটা হচ্ছে আমাদেরকে করতে হবে। তাহলে এই 3টা কোয়েশ্চেন নিয়ে হচ্ছে আমরা সাধারণত যে খরতা টপিকটা শেষ করব, দেন হচ্ছে আমরা ডিউতে যাব, দেন হচ্ছে আমরা বিউটিতে চলে যাব, ঠিক আছে। তো এই 3টা কোয়েশ্চেন দিয়ে হচ্ছে আমরা বের করতে। ফার্স্ট অফ অল হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের পানির খরতা বলতে কি বোঝায়। তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে আমরা নিচ্ছি, পানির খরতা বলতে কি বোঝায়, খরতার প্রকারভেদ। আচ্ছা, পানির খরতা বলতে কি বোঝায়? দেখো, পানির খরতা বলতে বোঝায় পানিতে তোমার হচ্ছে Fe2+ বা হচ্ছে Ca2+ বা হচ্ছে Mg2+ বা হচ্ছে Mn2+, এই ধাতব আয়নগুলা, ঠিক আছে, এই ধাতব আয়নের যদি তোমার ক্লোরাইড অথবা হচ্ছে সালফেট অথবা হচ্ছে নাইট্রেট অথবা যদি বাইকার্বনেট দ্রবীভূত থাকে, তবে পানি কি হবে? তবে পানি ক্ষর হবে, ঠিক আছে। অর্থাৎ যে জিনিসটা হচ্ছে এগুলো হচ্ছে কিছু কমন আয়ন, যেটা হচ্ছে Fe2+ মানে হচ্ছে লোহার আয়ন, ক্যালসিয়ামের আয়ন অথবা হচ্ছে ম্যাগনেসিয়ামের আয়ন অথবা হচ্ছে কি ম্যাঙ্গানিজ 2+ এর আয়ন যদি দ্রবীভূত থাকে, তাহলে তারা কাদের সাথে লবণ তৈরি করবে? দেখো, Fe2+ যদি Cl- বা হচ্ছে সালফেট অথবা নাইট্রেট অথবা বাইকার্বনেটের সাথে যদি মানে যুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে হবে কি, পানিটা কি হবে? পানিটা হবে ক্ষারীয় হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তো পানির খরতা যদি আমরা বলি, খরতা সাধারণত হচ্ছে 2 রকম। একটা হচ্ছে স্থায়ী খরতা, স্থায়ী খরতা, আরেকটা হচ্ছে অস্থায়ী খরতা। একটা হচ্ছে খরতা হচ্ছে 2 রকম, একটা হচ্ছে স্থায়ী খরতা আর একটা হচ্ছে কি অস্থায়ী খরতা, ঠিক আছে। খরতা হচ্ছে আমাদের 2 রকম, একটা হচ্ছে স্থায়ী খরতা আর একটা হচ্ছে কি অস্থায়ী খরতা। রাজিন ওয়ালাইকুম আসসালাম, সাদিয়া ওয়ালাইকুম আসসালাম, হুমায়রা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে দেখো, খরতা হচ্ছে 2 রকম, একটা হচ্ছে স্থায়ী খরতা আর একটা হচ্ছে কি অস্থায়ী খরতা। সো অস্থায়ী খরতাটা কি? তাহলে আমরা বলতে পারি অস্থায়ী খরতা হচ্ছে কারা? যদি Fe2+ বা হচ্ছে Mn2+ বা হচ্ছে তোমার ক্যালসিয়াম 2+ অথবা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, তাহলে ইত্যাদি আয়নের সাথে বাইকার্বনেট যুক্ত থাকলে অস্থায়ী খরতা তৈরি হয়। তাহলে কি হবে? অস্থায়ী খরতা তৈরি হবে। তাহলে অস্থায়ী খরতা দূর করার উপায় হচ্ছে তুমি তাপ দিতে হবে। সো অস্থায়ী খরতা যদি দূর করতে চাই, অস্থায়ী খরতা দূর করার উপায় হচ্ছে কি, তাপ দিতে হবে, ঠিক আছে। যেরকম হচ্ছে আমরা যদি বলি ধরো ক্যালসিয়াম বাইকার্বনেট, তাহলে এটা হচ্ছে কি, এটা পানিতে হচ্ছে অস্থায়ী খরতা তৈরি করবে। তাহলে তাপ দিলে কি হবে? তাহলে তাপ দিলে কি হবে? তাপ দিলে যেটা হবে, পানি সিদ্ধ করার যে পাত্রটা থাকবে, ক্যালসিয়াম কার্বনেটের আস্তরণ পড়বে বা স্তর পড়বে,
ঠিক আছে? কেমন? যেরকম হচ্ছে ধরো ক্যালসিয়াম বাইকার্বনেট দেওয়া আছে, তো যখন এটাকে আমরা তাপ দেব, এটা তো অস্থায়ী ক্ষারতা তৈরি করে, তো ক্যালসিয়াম বাইকার্বনেটকে যখন আমরা তাপ দেব তাহলে সেখানে তৈরি হয় কি ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়। আমরা জানি যে কোনো বাইকার্বনেট নাও, তাকে যদি তাপ দাও সে ভেঙে তৈরি করবে কার্বনেট, তৈরি করবে কার্বন ডাই অক্সাইড, তৈরি করবে হচ্ছে পানি। তাহলে এটা হচ্ছে জলীয় বাষ্প, এটা হচ্ছে কি জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড গ্যাস। ঠিক আছে? তো এখানে যে কাজটা হয় অটো বয়লার যদি আমরা বলি, অটো বয়লার হচ্ছে অনুরূপ ঘটনা ঘটবে, এবং মাঝে মাঝে হচ্ছে কি অটো বয়লার হচ্ছে কি বিস্ফোরিত হয়, এবং এটা কিসের কারণে হয়? জলীয় বাষ্পের কারণে। জলীয় বাষ্পের অতিরিক্ত চাপের কারণে এটি বিস্ফোরিত হয়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অস্থায়ী ক্ষারতার আমরা ছোটখাটো যে ঘটনাগুলো সেগুলো হচ্ছে আমরা দেখে নিলাম। এতটুকু পর্যন্ত কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে, আসলে কোনো কোয়েশ্চেন থাকার কথা না। ওয়ালাইকুম আসসালাম তানভীর। আচ্ছা, দেখো আমরা অস্থায়ী ক্ষারতাটা কেমনে দূর করলাম। অস্থায়ী ক্ষারতা হচ্ছে যে কোনো, এখানে যে কোনো আয়নের সাথে যদি বাইকার্বনেট থাকে তাহলে আলটিমেট যে কাজটা হবে, এখানে ধরো আমার ফেরাসের বাইকার্বনেট আছে, সেখানে ফেরাস কার্বনেট তৈরি হবে। এখানে যদি আমার ম্যাঙ্গানিজ বাইকার্বনেট থাকে, ম্যাঙ্গানিজ কার্বনেট তৈরি হবে। এগুলো কমন, জাস্ট হচ্ছে এখানে ক্যালসিয়ামের পরিবর্তে হয় তুমি ম্যাঙ্গানিজের আস্তরণ পড়তে পারে, ম্যাগনেসিয়ামের আস্তরণ পড়তে পারে, বা হচ্ছে ফেরাসের আস্তরণ পড়তে পারে, যে কোনো একটা হতে পারে। সো আমরা ক্যালসিয়াম উদাহরণ দিলাম। ক্যালসিয়াম বাইকার্বনেটকে যখন হচ্ছে আমি কি করব, তাপ দেব, তাহলে যে পাতিলে আমরা তাপ দিচ্ছি সেই পাতিলে হচ্ছে এই ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে কি করবে, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে কি করবে, পড়ে থাকবে। ঠিক আছে? বাকি থাকবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, বাকি থাকবে হচ্ছে জলীয় বাষ্প, সেগুলো কি হয়ে যাবে, বাষ্পীভূত উঠতে থাকবে। সো যখন হচ্ছে অটো বয়লার হচ্ছে কি বড় বিশাল একটা পাত্র যদি চিন্তা করি, ওই বিশাল পাত্রটা হচ্ছে কি আমি পানিটাকে কি করতেছি, তাপ দিচ্ছি, এবং এটা যদি ঢাকনা দিয়ে ঢাকা থাকে, সো আলটিমেট হচ্ছে জলীয় বাষ্প উৎপন্ন হওয়ার সময় সেটা কি করতে থাকে, প্রেসার ক্রিয়েট করবে, এবং প্রেসার ক্রিয়েটের ফলে যে ঘটনা করতে পারে অটো বয়লারের মাঝে মাঝে হচ্ছে বিস্ফোরণ দেখা যাবে। কথা ক্লিয়ার? সো এটা সো রিস্কি। ওকে, আচ্ছা, তাহলে এখন আসো অস্থায়ী ক্ষারতা এইভাবে দূর করা যায়, কিন্তু স্থায়ী ক্ষারতা হচ্ছে তাপ দিয়ে দূর করা যাবে না। তাহলে স্থায়ী ক্ষারতাটা কি? Fe2+ বা হচ্ছে ক্যালসিয়াম 2+, বা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, বা হচ্ছে ম্যাঙ্গানিজ 2+, তাহলে ইত্যাদি ধাতব আয়নের সাথে যদি ক্লোরাইড, সালফেট, নাইট্রেট যুক্ত থাকে, তবে কি হয় না, তবে তাপ দিয়ে, তবে হচ্ছে কি তৈরি হবে, স্থায়ী ক্ষারতা তৈরি হবে, স্থায়ী ক্ষারতা তৈরি হবে, এবং তাপ দিয়ে এটি দূর করা যাবে না। ক্লিয়ার? সো এটার জন্য আমরা আলাদা পদ্ধতি ব্যবহার করব, এটার ব্যাখ্যা আমরা করে দেবো যে কিভাবে এটা দূর করা যায়, টাইট্রেশনের মাধ্যমে আমরা দূর করতে পারি। ঠিক আছে? আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। তাহলে দেখো এখানে আমরা কি বলছি, বাইকার্বনেট বাদে অন্য যে কোনো আয়ন যদি থাকে, বাইকার্বনেট বাদে অন্য যে কোনো আয়ন যদি থাকে তাহলে এটা স্থায়ী ক্ষারতা তৈরি করবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি ছিল, খর পানিতে হচ্ছে সাবান কেন অপচয় হয়। নাম্বার 2, খর পানিতে সাবান কেন অপচয় হয়। আচ্ছা, দেখো সাবানের সঙ্গে যদি আমরা বলি তাহলে হচ্ছে সাবানের সঙ্গে হচ্ছে এটা। ঠিক আছে? সাবান হচ্ছে কি সোডিয়াম বা পটাশিয়ামের হচ্ছে একটা কার্বক্সিলেট লবণ, তাহলে এটা হচ্ছে সাবান। সো আমরা ধরে নিলাম যে আমাদের কাছে যে পানির নমুনাটা আছে সেটাতে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আছে বা ক্যালসিয়াম বাইকার্বনেট আছে। তাহলে যে কাজটা হবে, সো ক্যালসিয়াম আয়ন যদি থাকে তাহলে এটাকে লিখতে পারি C17H35
COO প্লাস হচ্ছে Ca2 প্লাস ক্যালসিয়াম আয়নটা আছে। তো ক্যালসিয়াম আয়নটা কি করবে, ক্যালসিয়াম আয়ন হচ্ছে এই সোডিয়ামকে রিপ্লেস করবে। তাহলে ক্যালসিয়ামের চার্জ কত 2 প্লাস আর সোডিয়ামের চার্জ কত 1 প্লাস। দ্যাট মিনস হচ্ছে সোডিয়ামকে যদি আমি এখান থেকে সরাই দিই তাহলে ক্যালসিয়ামের জন্য হচ্ছে এটা 2 অণু লাগবে। একটা ক্যালসিয়ামের সমতুল হচ্ছে একটা সাবানের 2 অণু লাগবে। তার মানে হচ্ছে আমি যদি 2 অণু নিই তাহলে তৈরি হবে C17H35 COO হোল টু Ca প্লাস হচ্ছে 2Na প্লাস, কারণ এখানে সোডিয়াম কয়টা, 2টা। তাহলে এটা হচ্ছে সাধারণত অদ্রবণীয়। কেন অদ্রবণীয় সেটা আমরা বলবো। দেখো এই যে বিশাল অংশটা এটা হচ্ছে অপোলার অংশ, ঠিক আছে। কেমনে বুঝলাম অপোলার অংশ, দেখো এখানে হচ্ছে আমরা যখন কার্বক্সিলিক অ্যাসিড গুলো নিচ্ছিলাম CH3COOH, দেখো এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এদের যখন লবণ গুলো নিচ্ছি HCOONA, এদের লবণ নিচ্ছে হচ্ছে CH3COONA। তাহলে যত কার্বন বাড়তে থাকে তার দ্রাব্যতাও ঠিক ততটাই কমতে থাকে। দ্যাট মিন্স হচ্ছে তুমি চিন্তা করে দেখো ফর্মিক অ্যাসিডটা যতটুকু দ্রবীভূত হবে অ্যাসিডিক অ্যাসিড কিন্তু দ্রবীভূত হওয়ার পরিমাণটা কম হবে। তার মানে কার্বন যদি আরো বাড়তে থাকে দ্রাব্যতার পরিমাণ একেবারে লেস হয়ে যাবে। তাহলে এখানে কার্বন সংখ্যা হচ্ছে কত C17। দ্যাট মিন্স হচ্ছে এই জায়গাটা হচ্ছে প্রায় অদ্রবীভূত থাকে। আর পানি তো পোলার যোগ্য, তাহলে পানিতে যারা অদ্রবীভূত থাকবে তাদেরকে বলা হবে কি অপোলার। তার মানে হচ্ছে এই পার্টটুকু হচ্ছে কি অপোলার। সোডিয়াম তো অপোলার না, সোডিয়াম হচ্ছে পজিটিভ, ডিরেক্টলি সে ভেঙে যাবে। তাহলে এই পার্টটুকু হচ্ছে অপোলার। যখন ক্যালসিয়াম তার সাথে যুক্ত হয় তাহলে ক্যালসিয়ামও কি হয়ে যায়, অদ্রবণীয় হয়ে যায়। এবং অদ্রবণীয় হওয়ার ফলে সেটা হচ্ছে কি থাকবে, পানিতে তো দ্রবীভূত হয় না, পানিতে কি করে থাকে, ভাসতে থাকে। কিন্তু তুমি বলতে পারো যে পানিতে অধক্ষেপ তৈরি করে কেন, অধক্ষেপ তৈরি করার মতো যথেষ্ট কি নাই, এটা তো সরাসরি কোনো আয়নিক যৌগ না যে অধক্ষেপ তৈরি করবে। যে কোনো লবণ যদি আয়নিক ক্যারেক্টার হয় তাহলে অধক্ষেপ তৈরি করে। সো এখানে হচ্ছে পানিতে সেটা কি করে থাকে, ভাসতে থাকে, ঠিক আছে। সমযোজী ক্যারেক্টারে বেশি হালকা থাকে, ফলে কি হয় পানিতে ভাসতে থাকে। এবং এটাকে বলা হয় কি গাদ তৈরি করে, মানে হচ্ছে ফেনা তৈরি করে। কথা ক্লিয়ার। তাহলে খর পানিতে সাবানটাই কেন অপচয় হচ্ছে, তাহলে এখানে চিন্তা করে দেখো যে আমি যখন সাবানটা দিচ্ছি তখন হচ্ছে পানি, খর পানির যে ক্যালসিয়াম আয়নগুলো থাকে বা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়নগুলো থাকে সেগুলো কি করে এই সাবানের অপোলার অংশটাকে হচ্ছে রিপ্লেস করে ফেলে। কথা ক্লিয়ার। তো সাবানের অপোলার অংশটা সাধারণত যে কাজটা করে সেটা হচ্ছে ময়লাটাকে অপসারণ করে, কিন্তু সে এখন সরাসরি কাজ করতেছে কার সাথে, ময়লার সাথে কাজ না করে সে কাজ করতেছে কার সাথে, ক্যালসিয়াম বা হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে। সো ময়লার সাথে ইন্টারঅ্যাক্ট করে তার কোনো সুযোগ নাই। সো যতই সাবান দিবা বেশিরভাগ অংশ নষ্ট হয়ে যাবে কার কারণে, ওই ক্যালসিয়াম আয়ন বা হচ্ছে ওই ম্যাগনেসিয়াম আয়নের কারণে। দ্যাটস ওয়াই হচ্ছে কি সাবান দিতেই থাকবা কিন্তু কাপড় তেমন পরিষ্কার হবে না। কথা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, হুমায়ুন বলছে যে অটো বয়লারটা কি। অটো বয়লার সাধারণত হচ্ছে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে ধরো আমাদের হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমাদের হচ্ছে পানি রিফাইনিং করার কাজে অনেক সময় ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা এতটুকু বুঝতে পারছো। সবার ক্লিয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা ব্যাখ্যা করব, এই রিঅ্যাকশন থেকে আমরা ব্যাখ্যা করব। তাহলে কি হবে, তাহলে আমরা বলতে পারি খর পানিতে সাবান যুক্ত হলে সাবানের কোন অংশের সাথে, সাবানের অপোলার অংশের সাথে কে যুক্ত হয়, খর পানির ক্যালসিয়াম বা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন যুক্ত হয় এবং পানিতে অদ্রবণীয়
গাদ তৈরি করে। যা পানিতে কি হয়ে থাকে, পানিতে ভাসতে থাকে, ফলে ময়লা পরিষ্কার হয় না এবং সাবানের অপচয় ঘটে। ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম বৃষ্টি। আচ্ছা, অনেকে জয়েন দিন না দেওয়ার কারণ হচ্ছে যে ওরা তো মানে গ্রুপে মনে হয় যুক্ত নাই, তারপর আমি অনেককে যুক্ত করছি মাত্র। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারছি। এখন হচ্ছে পানির যে অস্থায়ী ক্ষরতা তো আমরা কিসের মাধ্যমে দূর করলাম? অস্থায়ী ক্ষরতা দূর করছি হচ্ছে আমরা কিসের মাধ্যমে? তাপের মাধ্যমে। এখন হচ্ছে আমরা যে পদ্ধতিটা করব সেটা হচ্ছে কি, আমাদের হচ্ছে স্থায়ী ক্ষরতা দূর করব। আচ্ছা, সমস্যা নেই বৃষ্টি, এতক্ষণ হচ্ছে আমরা থিওরি পার্ট নিয়ে কিছু কথা বলতেছিলাম। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন হচ্ছে স্থায়ী ক্ষরতা আমরা হচ্ছে দূর করব। তাহলে হচ্ছে স্থায়ী ক্ষরতা যদি আমরা দূর করতে যাই, স্থায়ী ক্ষরতা দূর করার উপায় হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশনের মাধ্যমে হচ্ছে আমরা স্থায়ী ক্ষরতা কি করতে পারি? দূর করতে পারি। তাহলে দেখো প্রসিডিউরটা কিরকম হয়। ধরো এটা হচ্ছে একটা পুকুর, এটা হচ্ছে একটা পুকুর, ঠিক আছে? পুকুর হতে পারে বা হচ্ছে কলের পানি হতে পারে, ঠিক আছে? তো সেখান থেকে হচ্ছে তুমি কি করলা, একটা বিকার হচ্ছে তুমি পানি নিলা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা বিকার, বিকারে কি করলা তুমি হচ্ছে এই পুকুর থেকে হচ্ছে পানি নিলা, তাহলে এটাকে হচ্ছে নমুনা পানি আমরা বলতে পারি। এই নমুনা পানি এখানে নিলাম, ঠিক আছে? বিকার আমরা কি নিলাম? বিকার হচ্ছে নমুনা পানি সংগ্রহ করলাম। আমরা হচ্ছে স্থায়ী ক্ষরতা দূর করতেছি। তো স্থায়ী ক্ষরতা বুঝতেই পারতেছো যে হয় তোমার কার্বনেট থাকবে, না হয় তোমার নাইট্রেট থাকবে, অথবা সালফেট থাকবে। সো এই আয়নগুলো যদি দ্রবীভূত থাকে তাহলে এগুলোকে আমরা বলতেছি কি স্থায়ী ক্ষরতা। তাহলে আমরা যে পুকুরের কথা বলতেছি সেই পুকুর থেকে হচ্ছে আমরা 1 বিকার পানি আনলাম। তো 1 বিকার পানি আনার পর আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা ক্ষারীয় বাফার দেব। পানিটাতে আনার পরে আমরা হচ্ছে এটাতে ক্ষারীয় বাফার যোগ করব, ঠিক আছে? ক্ষারীয় বাফার যোগ করার কারণ কি? ক্ষারীয় বাফার আমরা হচ্ছে কাকে দেব? আমরা বলতেছি কেন আমরা যোগ করতেছি। ক্ষারীয় বাফারটা হচ্ছে NH4Cl আর হচ্ছে NH4 ওই যার pH হচ্ছে কত? 10। আচ্ছা, ক্ষারীয় বাফারটা যোগ করার কারণ হচ্ছে এখানে হচ্ছে আমরা হচ্ছে একটা নির্দেশক ব্যবহার করব। এখানে আমরা একটা নির্দেশক ব্যবহার করব, কারণ নির্দেশক ছাড়া হচ্ছে বিক্রিয়ার যেহেতু টাইট্রেশন করতেছি বিক্রিয়ার সমাপ্তি বিন্দুটা আমাদের লাগবে, আর নির্দেশকের মাধ্যমে হচ্ছে কি সমাপ্তি বিন্দুটা নির্দেশন করা হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে নির্দেশক আমরা যেটা ব্যবহার করতেছি এটা হচ্ছে ইবিটি, এটাকে বলা হয় ইবিটি। ইবিটি মানে হচ্ছে এরিক্রোম ব্ল্যাক টি, এরিক্রোম ব্ল্যাক টি। তাহলে এই এরিক্রোম ব্ল্যাক টি মানে ইবিটি হচ্ছে আমরা এখানে দেব হচ্ছে 2 থেকে 3 ফোঁটা, বেশি না, 2 থেকে 3 ফোঁটা হচ্ছে আমরা এরিক্রোম ব্ল্যাক টি, ঠিক আছে? এটা দেব। আর ক্ষারীয় বাফার হচ্ছে আমরা অল্প পরিমাণ, এখানে 5 ফোঁটা দিতে পারি, এটা পরিমাণের উপর ডিপেন্ড করবে। তুমি 5 ml ক্ষারীয় বাফার দিবা নাকি 10 ml দিবা, সেটা সাধারণত ডিপেন্ড করে হচ্ছে পরিমাণের উপর, যে তুমি কতটুকু পানি নিচ্ছ। তো সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমরা কয়েক ফোঁটা হচ্ছে ক্ষারীয় বাফার দিলাম। আর এই ক্ষারীয় বাফারে ক্ষারীয় পরিবেশ হচ্ছে নির্দেশকের হচ্ছে কালারটা খুব ভালো পাওয়া যায়, দ্যাটস হচ্ছে আমি ক্ষারীয় বাফারটাকে যোগ করলাম। আচ্ছা, কালারের গাঢ়তার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি 1 ফোঁটা হচ্ছে এখানে যুক্ত করব হচ্ছে সোডিয়াম সালফাইড, ঠিক আছে? যখন এইগুলাকে আমরা মিশ্রিত করব, এই নমুনা পানিতে যখন আমরা এইগুলো মিশ্রিত করব তখন এটার মধ্যে কালার দেখা যাবে। তাহলে এই কালারটাকে বলা হচ্ছে ওয়াইন রেড।
ওয়াইন রেড হচ্ছে অনেকটা পুঁইশাকের বীজের মতো, পুঁইশাকের বীজকে যদি তুমি হাতে নিয়ে ঘষো তাহলে যে কালারটা পাওয়া যাবে তো সেটাকে বলা হচ্ছে ওয়াইন রেড বলা হচ্ছে। তাহলে আবারও শোনো, আমরা হচ্ছে কি করলাম, একটা পুকুর বা একটা টিউবওয়েল থেকে হচ্ছে আমরা বিকার দিয়ে পানি সংগ্রহ করলাম। তো পানি সংগ্রহ করার পর আমরা কি করলাম, এটাকে হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমরা কিছু ক্ষারীয় বাফার দিলাম। ঠিক আছে, ক্ষারীয় বাফারটা কি NH4Cl এবং হচ্ছে NH4OH এর মিশ্রণ, যার pH এর মান হচ্ছে কত 10, মানে ক্ষারীয় অবস্থা থাকবে। দেওয়ার পরে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি নির্দেশক নিলাম, নির্দেশকটা হচ্ছে EBT নির্দেশক নিলাম, কতটুকু নিলাম 2 থেকে 3 ফোঁটা। ঠিক আছে, সাধারণত একটা বিকারে 250 ml এর মতো থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে কাজটা করবো সেই 2 থেকে 3 ফুট হচ্ছে আমরা কি করলাম EBT দিলাম, এবং তার সাথে কালারের তার ডেপথটা বাড়ার জন্য হচ্ছে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে কি সোডিয়াম সালফাইড দিলাম। কয় ফোঁটা? মাত্র 1 ফোঁটা দিলাম। এটা যদি 2 থেকে 3 ফোঁটা দিই তাহলে এটার অনুপাত হচ্ছে 1 ফোঁটা করে দিতে হবে। এটা যদি 6 ফোঁটা দিই এটা 2 ফোঁটা দিতে হবে। কথা ক্লিয়ার? সো এখানে হচ্ছে আমরা সোডিয়াম সালফাইড যুক্ত করলাম। তাহলে এখানে দেওয়ার পরে যে কালারটা পাবো সেটা হচ্ছে ওয়াইন রেড হয়ে যাবে। টাইট্রেশন আমরা শুরু করি নাই, জাস্ট হচ্ছে আমরা নির্দেশক এখানে ব্যবহার করলাম, আর কিছুই করি নাই। এখন হচ্ছে আমরা টাইট্রেশন করার জন্য হচ্ছে বুলেট নেব। ধরো থেকে এটা একটা বুলেট, ঠিক আছে। সো বুলেটটা হচ্ছে, এই বুলেটে হচ্ছে আমরা EDTA নামক একটা পদার্থ ব্যবহার করব এই বুলেট থেকে। তো সেখান থেকে হচ্ছে আমরা টাইট্রেশনটা কমপ্লিট করব। সো টাইট্রেশন দেখে আমি বলতে পারবো যে অ্যাকচুয়ালি আমার যে নমুনা পানিটা নিছি সেটাতে কত গ্রাম পরিমাণ আমার ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে, বা কতটুকু পরিমাণ আমরা ক্ষর পানি, মানে পানিটা কত ppm এর কারণে ক্ষর হবে। কথা ক্লিয়ার? প্রসিডিউর বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার? প্রসিডিউর ক্লিয়ার? EBT হচ্ছে একটা জৈব পদার্থ, যেটা এরকম, এটাকে বলা হয় এরিক্রোম ব্ল্যাক টি। এটা একটা জৈব পদার্থ। আচ্ছা, টাইট্রেশন কি? আচ্ছা, বাফার মানে কি, টাইট্রেশন মানে কি? আচ্ছা, টাইট্রেশন মানে হচ্ছে কি যে তোমরা হচ্ছে, টাইট্রেশন মানে হচ্ছে যে অ্যাসিড এবং ক্ষারের দ্রবণে, ঠিক আছে, এটাকে নিরপেক্ষ করার যে প্রক্রিয়াটা, অ্যাসিড এবং ক্ষারকে যদি পরস্পর মিলিত করি তাহলে এটা যে নিরপেক্ষ করার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হচ্ছে কি টাইট্রেশন। একটা দ্রবণকে নিরপেক্ষ করার প্রক্রিয়াটাকে বলতে পারো টাইট্রেশন। আচ্ছা, বাফার মানে কি? আচ্ছা, বাফার দ্রবণ মানে হচ্ছে এমন একটা দ্রবণ, বাফার দ্রবণকে সাধারণত বলা হয় প্রতিবন্ধক দ্রবণ। ঠিক আছে, বাফারটা হচ্ছে কি কাজ করে? বাফারটা হচ্ছে আলটিমেট দ্রবণের তেমন কোনো ক্ষতি করবে না, বাফারটা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্যে তোমার ব্যবহার করা হয়। ঠিক আছে, অর্থাৎ অনেকটা বলতে পারো আমরা যেরকম হচ্ছে এনজাইমের মতো কাজ করতে পারে। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে এতটুকু আমাদের ক্লিয়ার। এখন হচ্ছে আমরা তাহলে পুরো প্রক্রিয়াটাতে আমরা চলে যাব, যে প্রক্রিয়াটা খুবই সহজ একটা প্রক্রিয়া, একবার দেখলেই তুমি বুঝতে পারবা যে কিভাবে করতে হয়। সো আমাদের কাছে কি দেওয়া আছে? আমাদের কাছে হচ্ছে বিকার দেওয়া আছে, এই যে একটা বিকার দেওয়া আছে, এবং এখানে হচ্ছে আমরা বুলেট নিলাম, এখানে হচ্ছে আমরা কি নিলাম? বুলেট নিলাম। ঠিক আছে, সো বুলেটে হচ্ছে এখানে দেওয়া থাকে হচ্ছে প্রমাণ দ্রবণ, এখানে দেওয়া থাকে কি প্রমাণ দ্রবণ। আর প্রমাণ দ্রবণ হচ্ছে সে দ্রবণ যে দ্রবণের ঘনমাত্রা তুমি জানো এবং আয়তনও তোমার জানা আছে, তাহলে তাকে বলা হবে প্রমাণ দ্রবণ। তো প্রমাণ দ্রবণ হিসেবে আমরা ব্যবহার করতেছি হচ্ছে এখানে EDTA, আমরা ব্যবহার করতে হচ্ছে EDTA মানে হচ্ছে, এটাকে আমরা বলতে পারি ই মানে হচ্ছে ইথিলিন, তারপর হচ্ছে ডি মানে হচ্ছে ডাই, আর EDTA ডাই এমিন বলতে পারি, আর টি মানে হচ্ছে টেট্রা, আর এ মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। সো এটার সংখ্যাটা কিরকম হবে? ইথিলিন বলছে, ইথিলিনের সংখ্যা হচ্ছে এটা CH2 বন্ড CH2, এটা হচ্ছে ইথিলিনের সংকেত। তারপরে বলছে কি ডাই এমিন মানে হচ্ছে দুইটা নাইট্রোজেন লাগবে। কি লাগবে? দুইটা নাইট্রোজেন লাগবে। তাহলে এই পাশে একটা খালি, এই পাশে একটা নাইট্রোজেন দিলাম, এই পাশে একটা নাইট্রোজেন দিলাম। টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, তাহলে দুই নাইট্রোজেনের দুই পাশে দুইটা করে থাকবে। অ্যাসিটিক অ্যাসিড কয়টা করে থাকবে? দুইটা করে থাকবে। তাহলে আমরা এখানে একটা দিলাম, ধরো
এখানে হচ্ছে CH2 COOH, এখানে একটা দিলাম হচ্ছে CH2 COOH, এখানে একটা দেব CH2 COOH, এখানে একটা দেব CH2 COOH। ঠিক আছে, প্রতি নাইট্রোজেনের হচ্ছে এক জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন থাকে, প্রতি নাইট্রোজেনের কি থাকে, এক জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন থাকে। এখন দেখো আমার এই বিকারে কি কি আছে, এই বিকারে কি কি আছে বলো তো, বিকারে আমরা কি কি আছে একটু আমাকে বলো তো, যে বিকারে কি কি নিছি আমরা। ইডিটিএ পূর্ণরূপ কি, ইডিটিএ মানে যে ইডিটিএ বলে দিছি, ইডিটিএ মানে হচ্ছে ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে ইডিটিএ হচ্ছে অ্যাসিডিক দ্রবণে কাজ করতেছে, আর এখানে যে আমরা ক্ষার পানিটা নিছি সেটা হচ্ছে ক্ষারীয়। তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াটাকে যদি বিক্রিয়া ব্যবহার করি তাহলে হচ্ছে পূর্ণ প্রশমিত একটা দ্রবণ তৈরি হবে, অর্থাৎ নিরপেক্ষ দ্রবণ তৈরি হবে। এটা অ্যাসিডীয় হবে না, ক্ষারীয় হবে না। তাহলে সেই ক্ষেত্রে যে দ্রবণটা হবে এটাকে বলা হচ্ছে টাইট্রেশন প্রক্রিয়া। ঠিক আছে, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যদি নিরপেক্ষ দ্রবণ তৈরি হয় তাকে বলা হয় কি, টাইট্রেশন বিক্রিয়া। ঠিক আছে, বা টাইট্রেশন প্রক্রিয়া বলা হয়। এতটুকু ক্লিয়ার? ই মানে হচ্ছে ইথিলিন, এই যে ইথিলিনের সংকেত হচ্ছে এটা CH2 বন্ড CH2, ইথিলিন মানে হচ্ছে দুই কার্বন থাকবে, এই যে দুই কার্বন ইথিলিন। ডাইএমিনের দুইটা নাইট্রোজেন আমরা নিলাম, এই যে দুইটা নাইট্রোজেন নিলাম। টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, তাহলে অ্যাসিটিক অ্যাসিড কয়টা লাগবে, 1 2 3 4। বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, এতটুকু পর্যন্ত হচ্ছে ক্লিয়ার, কিছুই না। নির্দেশক Na2S ক্ষারীয় বাফার নেওয়া হয়েছে বিকালে, ভেরি গুড, দারুণ। আচ্ছা, সো এখানে আমরা নিচ্ছি কি, এখানে হচ্ছে নির্দেশক EBT নিচ্ছি প্লাস নমুনা পানি নিচ্ছি। এর পুরাটাতে কি আছে, নমুনা পানি, যে নমুনার হচ্ছে ক্ষারতা নির্ণয় করব বা ক্ষারকত্ব নির্ণয় করব। তো নমুনা পানি নিলাম, এটা টিউবওয়েল হতে পারে, এটা পুকুরে পানি হতে পারে, নদীর পানি হতে পারে। সো EBT নিলাম, সোডিয়াম নমুনা পানি নিলাম, Na2S নিলাম, এই তিনটা জিনিস। আর হচ্ছে আমরা বাফারটা নিছি। তাহলে এই চারটা জিনিস নিয়ে হচ্ছে আমি এই বিকারে রাখছি। আর উপর থেকে আমি এখন যেটা দেবো সেটা হচ্ছে কি EDTA দিচ্ছি। ঠিক আছে, টাইট্রেশন করার জন্য হচ্ছে আমরা কি দিচ্ছি, EDTA ব্যবহার করতেছি। আচ্ছা, ওকে, এই জায়গাটা মুছে দিলাম, কেন লিখবো। তাহলে দেখো এখানে যদি আমরা ক্যালসিয়াম, পানিতে যদি ক্যালসিয়াম আয়ন থাকে তাহলে কাজটা কি ঘটবে দেখো। একটা ক্যালসিয়াম আয়ন, এই যে ক্যালসিয়ামটা, এইটাতে হচ্ছে কি পুরা একটা EDTA কে ধরতে পারে। অর্থাৎ ক্যালসিয়ামের চার্জ কত, 2 না? তার মানে হচ্ছে ক্যালসিয়াম যদি তার সাথে রিঅ্যাকশন করে, একটা ক্যালসিয়ামে এই একটা হাত, এই একটা, মানে হচ্ছে দুইটা মুক্তজোড়কে সে গ্রহণ করতে পারে। তাহলে তুমি চিন্তা করে দেখো, আমি যদি ক্যালসিয়াম 2+ না নিয়ে আমি ক্যালসিয়াম কার্বনেট নিতাম, ব্যাপারটা তো তাই ঘটতো। ক্যালসিয়াম কার্বনেট যদি নিতাম তাহলে একটা EDTA এর সাথে ক্যালসিয়াম কার্বনেট লাগতো কয়টা, একটা না? কারণ একটা ক্যালসিয়ামই এই দুইটা কি করবে, মুক্তজোড়কে সে নিতে পারে, কারণ তার চার্জ কত ছিল, এখানে চার্জ কত, 2+ আছে। তার মানে হচ্ছে তার হাত কয়টা, দুইটা। তার মানে এক হাতে এটাকে ধরতে পারে আর এক হাতে এটাকে ধরতে পারে। এতটুকু বুঝছো কিনা? একটা EDTA এর সাথে ক্যালসিয়াম কার্বনেট লাগবে কয়টা, একটা লাগবে। এটা তো একটা EDTA, তাহলে একটা EDTA এর সাথে যদি আমি একটা ক্যালসিয়াম কার্বনেট নিই তাহলে এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে EDTA, মানে এই পুরা যৌগটার সাথে কয়টা ক্যালসিয়াম ব্যবহৃত হয়েছে, একটা ক্যালসিয়াম ব্যবহৃত হয়েছে। কথাটা ক্লিয়ার? আর কার্বনেটটা হচ্ছে কি, কার্বনেটটা হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কিনা? একটা EDTA এর সাথে হচ্ছে একটা ক্যালসিয়াম ব্যবহার হচ্ছে। এতটুকু ক্লিয়ার?
যে একটা ইডিটি এর সাথে হচ্ছে আমি একটা ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করতেছি। ওকে, তাহলে দেখো আমি এখানে কি করতেছি, এখানে হচ্ছে এখানে একটা স্টপ কর্ড থাকে, তার মানে হচ্ছে এটাকে যদি আমি একটু দেই তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে ফোটায় ফোটায় হচ্ছে কি এই ইডিটি এগুলো পড়তে থাকবে। ঠিক আছে, ধরো 2 ফোঁটা পড়লো, 2 ফোঁটা পড়ার পর হচ্ছে আমি এটাকে নাড়ালাম, অর্থাৎ আমার কাছে এখানে ধরো একটা নাড়ানি দেওয়া আছে, কাঠি দেওয়া আছে, কাঠি দিয়ে আমি এটাকে একটু নাড়ালাম। নাড়ানোর পরে আমি ততক্ষণ নাড়াতে থাকবো যে আমি নাড়ালাম, দেখলাম যে কালার চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এখানে কিন্তু কালারটা এখন ওয়াইন রেড। ঠিক আছে, অর্থাৎ গোলাপি টাইপের। তো আমি যখন দেখতেছি 2 ফোঁটা পড়লো, ওয়াইন রেডের কালার চেঞ্জ হয় না, তারপর কি করলাম, এটাকে আবার খুললাম, আবার হচ্ছে আবার 2 ফোঁটা দিলাম, আবার নাড়ালাম, দেখলাম যে না চেঞ্জ হয় নাই, তারপর আবার এটাকে একটু খুলে দিলাম, তারপর হচ্ছে 2 ফোঁটা। এখন দেখতেছি যে এটা কালারটা হচ্ছে কি হালকা নীল হচ্ছে। ঠিক আছে, যখন কালার সম্পূর্ণ নীল হয়ে যাবে তখন হচ্ছে আমি কি করব, তখন এখান থেকে তো সলিউশনটা আমি যে যখন এখানে পড়তেছি তখন সলিউশনটা তো উপর থেকে কমতেছে, তাই না? সলিউশনটা ধরো এখানে নেমে আসতেছে, তাহলে এখানে তো দাগ কাটা আছে, ধরো এখানে 10 ml ছিল, এখানে নেমে আস্তে আস্তে 2 ml চলে আসলো, 8 ml চলে আসলো। তাহলে আমি ব্যবহার করছি কতটুকু, তাহলে এই দ্রবণকে টাইট্রেট করতে, মানে এটাকে নিরপেক্ষ করতে, কালার চেঞ্জ করতে, সহজ ভাষায় বললে ওয়াইন রেড থেকে নীল করতে আমি এখানে ব্যবহার করছি জাস্ট 2 ml। কথা ক্লিয়ার? ওয়াইন রেড থেকে যখন আমি নীল করতেছি এখানে আমি ব্যবহার করছি কতটুকু, 2 ml ব্যবহার করছি, তখন আমার টাইট্রেশনটা কমপ্লিট হলো। টাইট্রেশন কমপ্লিট মানে বিক্রিয়াটা নিরপেক্ষ হইছে, এই জায়গাটা হচ্ছে নিরপেক্ষ হইছে, তখন আমি বুঝবো যখন ওয়াইন রেডটা নীল হয়ে যাবে, অর্থাৎ গোলাপি কালারটা যখন নষ্ট হয়ে কোন কালার ধরবে, নীল কালার ধরবে, তখন আমি বুঝতে পারবো যে এখানে হচ্ছে আমার বিক্রিয়াটা কমপ্লিট, আমার এখানেই থামতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা? নীল কখন হবে, যখন ইডিটি ক্যালসিয়ামের সাথে যুক্ত হবে। নীলটা তখনই হয়ে যাবে যখন এই পানির সমস্ত ক্যালসিয়াম বা সমস্ত ম্যাগনেসিয়াম ইডিটি এর সাথে যুক্ত হয়ে যাবে, তখন হচ্ছে কালারটা ওয়াইন রেড থেকে কোন কালারে চলে যাবে, নীল কালারে চলে যাবে। বুঝে গেল? একটু আমাকে জানাও যে বুঝতে পারছো কিনা। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ওকে, সামারে বলছে ক্লিয়ার। তাহলে আমি এটাকে একটু রিভিউ করি, এতক্ষণ তো প্রসিডিউরটা আমরা বললাম, আমি এটাকে একটু রিভিউ করি, তাহলে কাজটা খুব ইজি মনে হবে। দেখো, আমরা যদি বলি, আমরা প্রথমে হচ্ছে একটা নমুনার পানি নিছি, নমুনা পানিতে এই যে এটাতে নমুনা পানি নিছি, ঠিক আছে? অর্থাৎ এটা পুকুর হতে পারে, নদী হতে পারে বা টিউবওয়েল হতে পারে। যে কোনো নমুনা থেকে পানি নিছি, পানি নেওয়ার পর আমরা যে কাজটা করলাম, NH4Cl প্লাস হচ্ছে NH4OH দিলাম, ধরো 5 ml আমরা এখানে যুক্ত করলাম। দেন হচ্ছে এটার সাথে আমরা যুক্ত করছি হচ্ছে EBT, একটা নির্দেশক। EBT হচ্ছে কি একটা নির্দেশক। এখন এটা কালারটাকে ইনটেন্স করার জন্য হচ্ছে, কালারটাকে আরো গাঢ় করার জন্য আমি দিলাম হচ্ছে সোডিয়াম সালফাইড দিছি, ঠিক আছে? এখন হচ্ছে আমি কি করলাম, বোরের থেকে হচ্ছে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এখানে এই বোরেটে ছিল একটা প্রমাণ দ্রবণ যেটা হচ্ছে EDTA। একটা প্রমাণ দ্রবণ ছিল। EDTA কেন দিলাম? EDTA দিলাম হচ্ছে এখানে ধরো এই পানিটাতে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম থাকতে পারে, যখন আমি EDTA দেব, EDTA কি করবে, EDTA এর সাথে হচ্ছে সমস্ত ক্যালসিয়াম বিক্রিয়া করবে, সমস্ত ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে। যখন আমি EDTA যুক্ত করি নাই তখন হচ্ছে এই সবগুলো যুক্ত করার ফলে যে কালারটা ছিল সেই কালার ছিল হচ্ছে ওয়াইন রেড ছিল, ঠিক আছে? মানে হচ্ছে আমি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে গোলাপি ছিল। তো যখন আমি EDTA দিলাম, EDTA দিয়ে আমি টাইট্রেশন করতেছি, আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে 2 ml, এখানে ছিল ধরো 10 ml পরিমাণ হচ্ছে আমি EDTA নিয়েছিলাম। এখন দেখলাম যে আমার এখানে তো আমি কিছু পরিমাণ দিচ্ছি, যার ফলে আমার হচ্ছে এই যে লেভেলটা এটা নিচে নেমে যাবে। তো নিচে নেমে গেলে আমার ধরো আসলো যে 8 ml এ গিয়ে আমি কালারটা দেখতে পেলাম যে কালারটা নীল হয়ে গেছে, তখন আমি এটাকে স্টপ করে দিলাম। এখানে চাবি থাকে, আমি কি করলাম, এটা বন্ধ করে দিলাম, ঠিক আছে? আমি দেখলাম যে কালারটা ওয়াইন রেড থেকে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, নীল হয়ে গেছে। নীল হয়ে যাওয়া মানে হচ্ছে
এই পানিটাতে যতটুকু ক্যালসিয়াম বা যতটুকু ম্যাগনেসিয়াম ছিল সবাই ইডিটি এর সাথে ব্যবহৃত হয়ে গেছে, মানে আর কোনো ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম এখানে নাই। তো আমি যদি এখানে চিন্তা করে দেখো, আমি যদি ইডিটি এর মানটা জানি, ইডিটি এর মানের সাহায্যে হচ্ছে আমি যে কাজটা করতে পারবো যে এইখানে আলটিমেটলি কতটুকু ক্যালসিয়াম ছিল, কতটুকু ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট ছিল সেটার মান আমি বের করতে পারবো। কেন বের করতে পারবো? কারণ হচ্ছে আমার ইডিটি এর মান জানা আছে। ইডিটি কে আমি হচ্ছে প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহার করতেছি। ইডিটি কে হচ্ছে আমরা কি হিসেবে ব্যবহার করতেছি? প্রমাণ দ্রবণ হিসেবে। তো তুমি যদি দুইটা মান চিন্তা করো, তোমার কাছে x এবং y, ঠিক আছে, ধরো x এবং y ফলাফল হচ্ছে 2, তাহলে আমি এখানে y এর মান তখনই বের করতে পারবো যদি আমার x এর মান জানা থাকে, তাহলে আমার y টা বের করাটা ইজি হবে। ধরো x এর মান আমি বললাম হচ্ছে ধরো 1, তার মানে y এর মান কত বের হবে? 2 - 1 মানে হচ্ছে 1। তাহলে এখানে সেম কাজটা আমার তো জানা নাই যে পানিতে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট আছে। সো আমি এখানে যে ইডিটি সলিউশনটা ব্যবহার করতেছি সেটাকে আমি প্রমাণ হিসেবে ব্যবহার করতেছি, তার মানটা জানা আছে, অর্থাৎ আমরা এখানে বলে নিচ্ছি হচ্ছে x এর মানটা জানা আছে এবং তার যে রেজাল্টটা সেটা হচ্ছে আমার জানা আছে। সো আমি এখানে বের করতে পারবো যে ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট আলটিমেট কতটুকু ছিল। কথাটা ক্লিয়ার? দ্যাটস হচ্ছে ইডিটি ব্যবহার করা হচ্ছে। এখন আমার অনুপাতটা জানতে হবে যে একটা ইডিটি এর সাথে কতটা ক্যালসিয়াম কার্বনেট ব্যবহৃত হতে পারে, আমরা ধারণা করে করে সামনে আগাবো, দেন হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করব। আশা রাখি স্পষ্ট হয়ে গেছে যে অ্যাকচুয়ালি ইডিটি এটা আমি কেন ব্যবহার করতেছি। ইডিটি ব্যবহার করা হচ্ছে এই কারণে, আমি এখানে ইডিটির পরিবর্তে আরো অনেক কিছু ব্যবহার করতে পারতাম, কিন্তু ইডিটি এটা ব্যবহার করা হয় এই কারণে, কারণ ইডিটি এর সাথে হচ্ছে যত ক্যালসিয়াম থাকুক বা যত ম্যাগনেসিয়াম থাকুক সবাই রিঅ্যাকশন করতে পারে। অন্য সলিউশন দিলে হচ্ছে কিছু ক্যালসিয়াম বিক্রিয়া করবে, কিছু করবে না, দ্যাটস হচ্ছে অন্য গুলাকে নেওয়া হচ্ছে না। সো আমি এখানে দেখতেছি যে একটা ইডিটি যদি থাকে, একটা ইডিটি এর সাথে আমি একটা ক্যালসিয়াম কার্বনেট যদি দেই, মানে 1 মোল ইডিটি এর সাথে হচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে ইডিটি এর ক্যালসিয়াম, আর কার্বনেট হচ্ছে আয়নাইজেশন হয়ে যায়, ঠিক আছে। সো আমি এখানে বলতে পারি যে 1 মোল ইডিটি সমতুল হচ্ছে কয়টা? একটা ইডিটি এর জন্য কয়টা লাগে? একটা ক্যালসিয়াম কার্বনেট লাগে, তার মানে হচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট লাগে। আচ্ছা, এখন এই যে 1 মোল আমরা লিখলাম, এটাকে চেঞ্জ না করে আমি বলতে পারি যে 1000 ml 1 মোলার। আচ্ছা, 1000 ml 1 মোলার সমান কত আসে দেখুন। আমি এই 1 মোলই লিখবো, জাস্ট এটাকে এখন চেঞ্জ করলাম আয়তন আর ঘনমাত্রায়। 1000 ml আর 1 মোলার, 1 মোলার সমান কত? আমি জাস্ট এটা কনভার্সন দেখাচ্ছি, মানে 1 মোল ইজ ইকুয়াল টু 1000 ml 1 মোলার লেখা যায় কিনা আমি সেটা দেখাবো। 1 মোলার মানে হচ্ছে 1 মোল পার লিটার, আর 1 মোল পার লিটার মানে হচ্ছে 1 মোল ডিভাইড বাই হচ্ছে 1 লিটার, মানে হচ্ছে 1 মোল ডিভাইড বাই হচ্ছে 1000 ml। তার মানে 1000 ml 1 মোলার লেখা মানে হচ্ছে 1 মোলার সমান কত পাইলাম? আমরা এখানে লিখতে পারি 1000 ml ইনটু 1 মোল ডিভাইডেড বাই 1000 ml। তাহলে 1000 ml কাটা, তাহলে আলটিমেট ঘুরে ফিরে থাকে কি 1 মোল। তাই আমি লিখতে পারি 1 মোল ইজ ইকুয়াল টু হচ্ছে 1000 ml 1 মোলার। আবারও শোনো, 1 মোলার ইজ ইকুয়াল টু হচ্ছে, মোলার মানে হচ্ছে ঘনমাত্রা, 1 মোলার মানে হচ্ছে 1 মোল পার লিটার, পার লিটার মানে হচ্ছে 1 মোলের সাথে 1 লিটার ভাগে আছে, তো 1 মোল ডিভাইড হচ্ছে কি 1 লিটার, আর 1 লিটার সমান হচ্ছে 1000 ml। তো আমি 1 মোলার সমান আমি লিখতে পারি 1000 ml 1 মোলার, কারণ হচ্ছে 1 মোলার ইজ ইকুয়াল টু, যদি আমি 1000 ml 1 মোলার লিখি, 1000 ml 1 মোলার লিখি, তাহলে আলটিমেট আমার অবশিষ্ট থাকে তো আবার 1 মোলই। তার মানে মানের কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে আমার সুবিধা হবে আয়তন আর ঘনমাত্রায় কনভার্ট করে নিলে। কেন আমি আয়তন কনভার্ট করে নিচ্ছি? কারণ দেখো বুয়েটে যখন তুমি ইডিটি নিচ্ছিলা, ইডিটিকে তুমি কিন্তু মোল হিসেবে নেও নাই, তুমি এটাকে আয়তন হিসেবে নিছো, দ্রবণ হিসেবে নিছো। দ্যাটস ওয়াই হচ্ছে আমি ইডিটিকে কিসে চেঞ্জ করে নিলাম? আয়তন আর ঘনমাত্রায়। প্রমাণ দ্রবণ মানেই হচ্ছে আয়তন ঘনমাত্রা জানা থাকবে, দ্যাটস হচ্ছে আয়তন আর ঘনমাত্রা চেঞ্জ করলাম। তাহলে বলতে পারি 1 মোল ইজ ইকুয়াল টু হচ্ছে 1000 ml 1 মোলার ইডিটি সমতুল 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, কার্বনের ভর হচ্ছে 12, অক্সিজেন ভর হচ্ছে কত? 16 ইনটু 3, দ্যাট মিন্স হচ্ছে টোটালি আসবে 100 গ্রাম। তাহলে লিখতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, এটার সমান লিখতে পারি 1000 ml 1 মোলার ইডিটিএ
সমতুল হচ্ছে 1 গ্রাম সমান হচ্ছে 10⁻³ মিলিগ্রাম। তার মানে লিখতে পারি 100 ইন্টু 10⁻³ মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানেও 1000 আছে, এখানেও 1000 আছে, তার মানে এই দুইটা 1000 যদি কাটাকাটি চলে যায় তাহলে আলটিমেট থাকে হচ্ছে 1 ml 1 মোলার EDTA সমতুল 100 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এই এতটুকু পর্যন্ত কেউ যদি না বুঝো আমাকে বলো। পুরো কনভারসেশনটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। পুরো কনভারসেশনটা বুঝতে পারছো কিনা? মির্জা সাদিয়া আফরোজ, জি বুঝতে পারছি স্যার, গুড। হ্যাঁ, অলওয়েজ হচ্ছে গ্রাম থেকে মিলিগ্রামে নিতে হবে, কারণ হচ্ছে আমরা ppm এককে যাব। ppm একক মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। সো এই মানগুলো বের করব হচ্ছে ppm এককে, দ্যাটস হচ্ছে মিলিগ্রামে নিতে হবে, অলওয়েজ নিতে হবে, অলওয়েজ। আচ্ছা, আর বাকি সবাই? সাদিয়া আফরোজ বুঝতে পারছো? আমাকে একটু কনফার্ম করো যে বুঝতে পারছো কিনা, তাহলে আমি নেক্সট যাব। লাইভে আছে 11 জন ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, স্বর্ণা বলছে ক্লিয়ার। আর বাকি 10 জন আমাকে একটু জানাও যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, সো লাস্টের লাইন থেকে যদি আমি যাই তাহলে এটাকে আমি আবার একটু দেখাই, রিভিউ করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, কারণ এটা থেকে আবার বিউটিতে যেতে হবে। ঠিক আছে, দেখো আমরা বলছি কি যে একটা EDTA যদি নিই, মানে 1 মোল EDTA সমতুল হচ্ছে কয়টা? 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। খুবই সিম্পল। তাহলে 1 মোল সমান লেখা যায় 1000 ml, কনভারসেশন দেখাই নিছি, 1000 ml 1 মোলার EDTA, আর 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ভর কত? 100 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, আমার টার্গেট হচ্ছে মিলিগ্রামে যাব। সো এখন আসো 1000 ml 1 মোলার EDTA, তাহলে গ্রামটারে মিলিগ্রামে কনভার্ট করে নিই। তাহলে কনভার্ট করলে কি হবে? 100 ইন্টু 10⁻³ মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানেও 10⁻³ আছে, এখানেও 10⁻³ কাটা গেল, তার মানে থাকলো কি 1 ml 1 মোলার EDTA সমতুল হচ্ছে কত? 100 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, এখন চিন্তা করে দেখো, আমার হচ্ছে এই যে বুড়ের থেকে যে EDTA নিচ্ছি, EDTA এর আয়তন আমি ধরে নিচ্ছি যে ধরো এখানে VML আছে। সো আমি ধরে নিলাম যে VML, এটার যে ঘনমাত্রাটা আমি ধরে নিলাম S ঘনমাত্রা আছে। তাহলে VML S মোলার EDTA সমান কত হবে? কে বলতে পারবা? 1 ml 1 মোলার EDTA সমান যদি 100 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট হয়, তাহলে VML S মোলার EDTA সমান কতটুকু ক্যালসিয়াম কার্বনেট হবে? কে বলবা এটা? ওকে, আচ্ছা, শম্পা বলছে বুঝতে পারছে, বৃষ্টি বলছে বুঝতে পারছে, ভেরি গুড। আচ্ছা, সাদিয়া বলছে বুঝতে পারছে, দারুণ। আচ্ছা, আমাকে এটা বলো, তাহলে VML S মোলার EDTA সমান কত মিলিগ্রাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট? একটু টাফ লাগতেই পারে, একটু কঠিন হতেই পারে, কিন্তু কঠিন হওয়া মানে হচ্ছে ইম্পসিবল কিছুই না, না বোঝার মতো কিছুই নেই এখানে, একটু টাফ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। টোটাল প্রসিডিউরটা দেখাচ্ছি, কারণ হচ্ছে এই বইতে হচ্ছে তুমি এটা টোটাল প্রসিডিউরটা পাবা না, যে কিভাবে আমরা এই খরতার মান নির্ণয় করতে পারি। খরতা নিয়ে ভালো কোনো লেকচার নাই, ইউটিউবে নাই, ফেসবুকে নাই, বা কোথাও নাই। সো যা বুঝার হচ্ছে এখানে বুঝতে হবে। 11 জন থেকে 9 জন আসলো। আমাকে বলো যে VML
এস মোলার VmL এস মোলার EDTA সমান কত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট? যদি বুঝতেই পারো তাহলে হচ্ছে এটা বলো, আশা রাখি তোমরা সঠিক উত্তর দিবা। VmL ঐকিক নিয়ম, জাস্ট ঐকিক নিয়ম, 1 ml 1 মোলার EDTA সমান যদি 100 মিলিগ্রাম হয় তাহলে VmL এস মোলার EDTA সমান কতটুকু হবে? একটু দ্রুত বলো। ভেরি গুড, দারুণ, সাদিয়া সঠিক বলছে, সাদিয়াটা দারুণ হয়েছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি তাহলে হবে 100 ইন্টু ভি ইন্টু এস মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। ভেরি গুড সাদিয়া, দারুণ। সো VmL এস মোলার EDTA সমান হবে 100 ইন্টু ঐকিক নামে 1 ml মানে হচ্ছে V হয়ে গেছে VmL, 1 মোলার হয়ে গেছে হচ্ছে এস মোলার, তার মানে হচ্ছে সবগুলো গুণ হয়ে যাবে, তাহলে 100 ইন্টু V ইন্টু এস মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। দারুণ। একশো VS, দারুণ, 100 VS মিলিগ্রাম। আচ্ছা, সবার আনসার চলে আসে, সবাই সঠিক আনসারই বলছে। আশিক তুমি কেন ভুল করলা? আচ্ছা, তাহলে এতটুকু আমরা পেয়ে গেলাম, কথা ক্লিয়ার? সো এখন আমার যে টার্গেটটা, আমার টার্গেট হচ্ছে আমি এটাকে ppm নেব, আর ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার আমি চলে যাব, কথা ক্লিয়ার? আচ্ছা, সো আমি লাস্ট লাইন থেকে কাজ করতেছি। তাহলে আমি ধরে নিই যে নমুনা পানি যেটা নিছিলাম না, ধরি নমুনা পানির আয়তন হচ্ছে VmL। তাহলে বলতে পারি, তাহলে আমরা এখানে দেখো আমরা ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা কতটুকু পাইছি? 100 ইন্টু ভি ইন্টু এস মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাইছি না? তাহলে এই ক্যালসিয়াম কার্বনেট কি বুলেটে ছিল নাকি নমুনা পানিতে ছিল? অবভিয়াসলি নমুনা পানিতে ছিল। তাহলে বলতে পারি যে VmL নমুনা পানিতে, V.ml নমুনা পানিতে ক্যালসিয়াম কার্বনেট আছে কতটুকু? এই এত মিলিগ্রাম, 100 ইন্টু ভি ইন্টু এস মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট, কারণ ক্যালসিয়াম কার্বনেট ছিলই নমুনা পানিতে। সো আমার কাজ হচ্ছে 1000 ml নিয়ে যাব, 1000 ml নিয়ে গেলেই তো আমার কাজ শেষ, কারণ মিলিগ্রাম পার লিটার বা হচ্ছে 1000 ml তো একই কথা। সো 1 ml নমুনা পানিতে ক্যালসিয়াম কার্বনেট থাকবে কতটুকু? 100 VS ডিভাইডেড বাই হচ্ছে V ডট। সুতরাং 1000 ml কতটুকু থাকবে? 1000 ml নিয়ে যেতে পারলে হচ্ছে ppm এ চলে যাবে। তাহলে 1000 ml থাকবে 100 VS ইনটু 10 টু দি পাওয়ার 3 এত। এখন মিলিগ্রামটা কোথায় চলে গেল? মিলিগ্রাম পার লিটার বা মিলিগ্রাম পার 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার, তার মানে হচ্ছে ppm এ চলে গেল। এটাই হচ্ছে আমার কিসের মান? পানির ক্ষরতার মান। কতটুকু ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে সেটা আমি এই ইকুয়েশন থেকে বের করতে পারবো। তাহলে পানির ক্ষরতা ইকুয়াল হচ্ছে 100 VS ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ডিভাইড হচ্ছে V ডট। তাহলে আমরা এখানে লিখে ফেলি V ডট হচ্ছে কি? নমুনা পানির আয়তন, নমুনা পানির আয়তন। এই ভিটা কার? এই যে এই ভিটা হচ্ছে EDTA এর আয়তন, এই ভিটা হচ্ছে কি? EDTA এর আয়তন। দেখো কত ইজি হয়ে যাবে। আর এই যে এসটা হচ্ছে কার? এসটা হচ্ছে EDTA এর ঘনমাত্রা, EDTA এর ঘনমাত্রা। মানে EDTA এর তো প্রমাণ দ্রবণ, EDTA এর তুমি সবই জানো, ঠিক আছে? আর 100 আর 10 টু দি পাওয়ার 3 এগুলো তোমার জানার, মানে এগুলো তো কনস্ট্যান্ট মানি। সো তোমার জানতে হবে শুধুমাত্র কত ml তুমি পানি নিছো, এটা জানলেই কাজ শেষ, কারণ তোমার EDTA এর সব মান জানা আছে। EDTA এর আয়তন জানো, EDTA এর ঘনমাত্রা জানো, জাস্ট বসাই দিলে তোমার ppm এ চলে আসবে যে কতটুকু এখানে পানিতে কত ppm ক্যালসিয়াম কার্বনেট বা হচ্ছে কি ম্যাগনেসিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। কথা ক্লিয়ার? তো সাধারণত হচ্ছে, আচ্ছা প্রিন্টিং মিস্টেক, আচ্ছা ভালো বলছো। তো সাধারণত হচ্ছে পানির যে আমরা খরতাটা করি, আমরা সাধারণত ধরে নিই পানিতে অধিক পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে। দ্যাটস হচ্ছে পুরো আমরা যে পুরো মানে খরতাটা করলাম সেটা টোটালটাই আমরা করলাম হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট। সো পানি খরতা এই নিয়মই করা যাবে, খুব ইজিলি করা যাবে। আচ্ছা,
তার মানে হচ্ছে ক্লিয়ার, তার মানে হচ্ছে ক্লিয়ার। সো এখানে হচ্ছে আমরা পানির খরতাটা বের করে নিতে পারবো। ওকে, বৃষ্টি বুঝতে পারছো? সাদিয়া, নুসরাত, সাদিয়া কই, সারা বুঝতে পারছো? আচ্ছা, সামারে বলছে বুঝতে পারছে, ভেরি গুড। সামারে বলছে বুঝতে পারছে, দারুণ। আশিক ক্লিয়ার? পানির খরতা কিভাবে বের করে দেয়? জাস্ট হচ্ছে মানগুলো বসায় দেব, বসায় দিলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, সূত্র বসায় দিলে, জাস্ট সূত্র বসায় দিবা, মান চলে আসবে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিউ নির্ণয় করব। ডিউ সম্পর্কে তো বলতেছি, ডিউ মানে হচ্ছে ডিজলভ অক্সিজেন, পানিতে কতটুকু অক্সিজেন দ্রবীভূত থাকে সেটাকে বলা হচ্ছে ডিউ। পানিতে কতটুকু অক্সিজেন দ্রবীভূত থাকে সেটাকে বলা হচ্ছে ডিউ। ওকে, বৃষ্টি বুঝতে পারছে। আচ্ছা, এখন দেখো আমরা যদি ডিউটা করাই ফেলি, কারণ সিমিলার প্রসেসে আমরা যাব। ডিউ মানে হচ্ছে ডিজলভ অক্সিজেন, পানিতে কতটুকু অক্সিজেন দ্রবীভূত থাকে, পানিতে দ্রবীভূত অক্সিজেন। এটা নিয়ে আমি বিস্তারিত বলবো। এটার ম্যাথমেটিক ক্যালকুলেশনটা হচ্ছে একদম আমরা পানি খরচা যেমন সেম টু সেম, দ্যাটস আমি ইকুয়েশনটা করাবো আগে। সো পানিতে দ্রবীভূত অক্সিজেন, শুধু এতটুকু জেনে রাখো, তোলার দরকার নেই। সো ডিউ মানে হচ্ছে পানিতে দ্রবীভূত অক্সিজেন, কতটুকু অক্সিজেন দ্রবীভূত আছে। আচ্ছা, সো দেখো আমরা হচ্ছে ধরো কোন একটা নমুনা পানি নিলাম, একটা বিকার নিলাম, ঠিক আছে। এই বিকারটা হচ্ছে যে কাজটা করতে হবে, ডিউ করার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বিকারটাকে হচ্ছে একদম ফুলফিল করে নিতে হবে। নমুনা পানি কোনো অংশ বাদ রাখা যাবে না, মানে একদম ফুলফিল করে নিতে হবে। কেন ফুলফিল করে নিচ্ছি? কারণ আমার দরকার হচ্ছে পানিতে কতটুকু অক্সিজেন আছে, আমার কিন্তু দরকার নাই যে বাতাসে কতটুকু অক্সিজেন আছে। তো যখন আমি এটাকে খালি রাখবো তখন এর উপরিভাগে হচ্ছে বাতাসের অক্সিজেন থাকতে পারে। দ্যাটস হচ্ছে পানির অক্সিজেনটাকে নির্ণয় করার জন্য হচ্ছে একদম আমরা এরকম ভর্তি করে রাখবো এটাকে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে নমুনা পানি, এটা হচ্ছে আমাদের কি নমুনা পানি। সো নমুনা পানিতে আমরা যে কাজটা করব, আমরা এখন কিন্তু ডিউ নির্ণয় করতেছি। এখন হচ্ছে আমরা কি প্রসিডিউরে যাচ্ছি, ডিউ নির্ণয় করতেছি। পানিতে কতটুকু অক্সিজেন দ্রবীভূত আছে, যে কোনো জায়গা থেকে। তুমি কলের পানি বলতে পারো, বা পুকুরের পানি বলতে পারো, বা নদীর পানি, যে কোনো জায়গা থেকে নমুনা পানি। সারফেস ওয়াটার মানে হচ্ছে যে কোনো উৎস থেকে তুমি পানিটা নিতে পারো। আচ্ছা, সো নমুনা পানি আমরা নিলাম, তার সাথে হচ্ছে আমরা দিলাম হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট। এটা সাথে আমরা কি দিলাম, প্রথমে অ্যাড করলাম কি ম্যাঙ্গানিজ সালফেট অ্যাড করলাম। আচ্ছা, তার সাথে আমরা যেটা দিলাম সেটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, মানে ক্ষারীয় পটাশিয়াম আয়োডাইড, Ki প্লাস হচ্ছে KOH। তাহলে আমরা জাস্ট রিঅ্যাকশন এদের মতো করতে থাকি। প্রথমে অ্যাড করলাম কি ম্যাঙ্গানিজ সালফেট অ্যাড করলাম, দেন হচ্ছে Ki আর হচ্ছে KOH অ্যাড করলাম। তাহলে আলটিমেট তাদের মধ্যে যে রিঅ্যাকশনটা হবে, ম্যাঙ্গানিজ সালফেট প্লাস হচ্ছে KOH মিলিত হয়ে তৈরি করবে যেটা ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড প্লাস পটাশিয়াম সালফেট, জাস্ট দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে 2KOH দিয়ে দিলাম, কথা ক্লিয়ার? তো ম্যাঙ্গানিজ সালফেট প্লাস হচ্ছে 2KOH যখন আমরা লিখতেছি তখন তাদের মধ্যে ইন্টারনাল রিঅ্যাকশন কি হবে, তৈরি হবে MnOH2 প্লাস হচ্ছে K2SO4। এই যে MnOH2 তৈরি হলো না, এই যে এখানে MnOH2 তৈরি হয়ে গেল দ্রবণে, এই MnOH2 কি করবে জানো? এটা হচ্ছে পানিতে যে অক্সিজেনটা থাকবে এটাকে সে ব্যবহার করে তৈরি করবে হচ্ছে MnO2 প্লাস হচ্ছে H2। বিক্রিয়া অলরেডি সমতা হয়ে গেছে, দুইটা অক্সিজেন, এখানে হাফ মানে হচ্ছে একটা, তার মানে হচ্ছে টোটাল তিনটা, এখানেও তিনটা, এটা অলরেডি সমতা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, এটাতে আমি এখন H2SO4 দেব। H2SO4 দিলে যে কাজটা হবে সেটা হচ্ছে আমার এখানে জারণ বিজারণ করবে। দেখো ম্যাঙ্গানিজ সালফেট ব্যবহার করছি, KOH ব্যবহার করছি, বাকি ছিল কি Ki। এই Ki এর সাথে এখন H2SO4 বিক্রিয়া করবে। সো আমি দিলাম হচ্ছে Ki এর সাথে কাকে দিলাম, H2SO4 দিলাম, কথা ক্লিয়ার? এবং এইখানে যেটা তৈরি হয়েছে MnO2, এই MnO2 বিক্রিয়া করবে, বিক্রিয়া করে যেটা তৈরি করবে 2Ki দিয়ে দিলাম, I2 তৈরি করবে, MnSO4 তৈরি করবে, K2SO4 তৈরি করবে, প্লাস হচ্ছে 2H2 তৈরি করবে। জাস্ট যদি মিলাই নাও তাহলে 2H2, বিক্রিয়ার সমতা অলরেডি হয়ে গেছে, 2H2 তৈরি করবে। তাহলে এখান থেকে আমার যে কাজটা হবে, আয়োডিন মুক্ত হয়ে গেল, তখন এই যে দ্রবণটা অনেকটা বাদামি হয়ে যাবে, দ্রবণটা অনেকটা কি হয়ে যাবে,
বাদামি হয়ে যাবে। এখন এই দ্রবণটাকে আমি কি করব, এই দ্রবণটাকে হচ্ছে আমি প্রমাণ দ্রবণে নিয়ে, এখন পর্যন্ত কিন্তু কোনো প্রমাণ দ্রবণে ব্যবহার করি না, জাস্ট রিয়েজেন্ট যুক্ত করছি। ফার্স্ট অফ অল এখানে কি দিছি, ম্যাঙ্গানিজ সালফেট দিছি, ম্যাঙ্গানিজ সালফেট দিয়ে এটা গুলাই ফেলছি। দেন হচ্ছে আমরা Ki প্লাস হচ্ছে KOH দিছি। এখন দুইটাকে গুলাইলাম, এই দুইটাকে গুলানোর পরে যে বিক্রিয়াটা হলো MnSO4 KOH এর সাথে বিক্রিয়া করলো MnOH2 তৈরি করলো, ঠিক আছে। এই MnOH2 আবার কি করলো, পানিতে যে অক্সিজেনটা আমার ব্যবহৃত হয়েছে বা পানিতে যতটুকু অক্সিজেন দ্রবীভূত আছে সেটাকে সে ব্যবহার করে MnO2 তৈরি করলো। এই রিঅ্যাকশনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গায় হচ্ছে কতটুকু অক্সিজেন পাবো সেটার উপর ডিপেন্ড করবে পানিতে কতটুকু অক্সিজেন ছিল, মানে ডিউর মানটা নির্ভর করবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দিলাম, এখন হচ্ছে আমরা কি করব, বুরেট থেকে, এটা হচ্ছে বুরেট, বুরেট থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট মানে Na2H2O3 প্রমাণ দ্রবণটাকে ব্যবহার করব। সোডিয়াম থায়োসালফেটটাকে আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে। তো সোডিয়াম থায়োসালফেটের সাথে যেটা বিক্রিয়া করে সেটা হচ্ছে কি এই আয়োডিনটা বিক্রিয়া করে, সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করে কে, এই আয়োডিনটা বিক্রিয়া করে। তাহলে আমরা বলতে পারি সোডিয়াম থায়োসালফেট এটা হচ্ছে কি প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ মানে হচ্ছে যে দ্রবণের ঘনমাত্র তুমি জানো, যে দ্রবণের আয়তনও তুমি জানো, এটা হচ্ছে প্রমাণ দ্রবণ। এটা দিয়ে তুমি সামনে আগাবা। সো সোডিয়াম থায়োসালফেট নিলাম, আর এখানে যে আয়োডিনটা তৈরি হয়েছে, যে বাদামি যে আয়োডিনটা তৈরি হয়েছে, এটার সাথে রিঅ্যাকশন করবে। রিঅ্যাকশন করার ফলে যেটা হবে, রিঅ্যাকশন করার ফলে যেটা হবে 2NaI প্লাস Na2S4O6 তৈরি হবে। সো আলটিমেট রিঅ্যাকশন কমপ্লিট। সো আমি যদি Na2S2O3 মান থেকে যেতে যেতে আমি অক্সিজেনের মান পর্যন্ত যেতে পারি, তাহলে আমি সোডিয়াম থায়োসালফেট দিয়ে আমি অক্সিজেনের মানটা খুব ইজিলি ব্যবহার করতে পারবো। সো আলটিমেট রিঅ্যাকশন হচ্ছে এটা। আমি এখন ধাপে ধাপে প্রত্যেকটা রিঅ্যাকশন দেখাচ্ছি এবং খুব ইজিলি আমরা হচ্ছে ব্যবহার করতে পারবো। সো এখানে প্রমাণ দ্রবণ হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, মনে রাখবা এখানে প্রমাণ দ্রবণ কোনটা, সোডিয়াম থায়োসালফেট। আর সোডিয়াম থায়োসালফেট তার কি জানি, তার আয়তন জানি, তার ঘনমাত্রা জানি। প্রমাণ দ্রবণ মানে হচ্ছে যার আয়তন জানো তার ঘনমাত্রা জানো। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে বিকারটা লিখে নিই তাহলে সুবিধা হবে। আর এখানে হচ্ছে একটা বুরেট যেটা থাকে কি প্রমাণ দ্রবণ হিসেবে সোডিয়াম থায়োসালফেট থাকে। সো প্রথমে বিকারে কাজ করে নিই। বিকারে আমরা প্রথমে দিয়েছিলাম কি ম্যাঙ্গানিজ সালফেট, দেন আমরা অ্যাড করছিলাম হচ্ছে KOH। তাহলে প্রথম দিকে কি হবে, এই যে MnOH2 প্লাস K2SO4। এখন আমরা কি করব, ওই MnOH2 তৈরি হচ্ছে না, এই MnOH2 কি করবে, MnOH2 হচ্ছে পানিতে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটাকে ব্যবহার করে সে জারিত হবে এবং তৈরি করবে হচ্ছে MnO2 প্লাস হচ্ছে H2O তৈরি করবে। এই MnO2 পরবর্তীতে কি করবে, যে সালফিউরিক অ্যাসিডটা দিবা তার সাথে হচ্ছে যেটা আগে বাদ ছিল Ki, তার সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে I2 প্লাস হচ্ছে MnSO4 প্লাস K2SO4 প্লাস H2O 2 অণু, আর এখানে হচ্ছে 2 অণু, কাজ শেষ। দেন এখানে যে আয়োডিনটা তৈরি হবে, আয়োডিনের তখন হচ্ছে একটা অদক্ষেপ দেখা যাবে, ঠিক আছে, গাঢ় বাদামি হয়ে যাবে। তখন আমি কি করব, কয়েক ফোঁটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট দেব। তাহলে আয়োডিনটা কি করবে, সরাসরি সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে প্লাস Na2S4O6, এটা তৈরি করবে। কথা কি? আচ্ছা, তো আমার এখন কাজ হচ্ছে কি, আমি এখান থেকে যেতে যেতে, কারণ এইখানে লাস্ট অফ হল হচ্ছে তোমার প্রমাণ দ্রবণ, এইখানে তোমার প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ কিন্তু তোমার প্রথমে নাই। তাহলে আমি এইখান থেকে যেতে যেতে আমার টার্গেট হচ্ছে এই পয়েন্টে যাব। তাহলে কিভাবে যেতে পারি, তাহলে দেখো 2 মোল সোডিয়াম সালফেট, সোডিয়াম থায়োসালফেট সমতুল হচ্ছে কতটুকু আয়োডিন, 1 মোল আয়োডিন। আয়োডিনটা কেন নিলাম, আয়োডিনটা নেওয়ার কারণ হচ্ছে, আয়োডিন নেওয়ার কারণ হচ্ছে কি, আয়োডিন যদি নেই তাহলে যদি এই রিঅ্যাকশনে চলে যাব। আর 1 মোল আয়োডিন সমতুল হচ্ছে, দেখো কমন কোনটা, এই এখানে যদি যেতে চাই তাহলে আমার MnO2 লাগবে, তাহলে এটার সাথে সমতুল করি। তাহলে 1 মোল আয়োডিন সমতুল কতটুকু, 1 মোল আয়োডিন সমতুল হচ্ছে 1 মোল MnO2। এখন আমি কিন্তু এই রিঅ্যাকশনে চলে আসছি। আবার 1 মোল MnO2 সমতুল হচ্ছে কি হাফ মোল O2। তাহলে আমি পেয়ে গেলাম না, আমার দরকার ছিল এই O2 তে যাওয়া। তার মানে আমি এখন দেখো এই দুইটার মধ্যে সম্পর্ক কিন্তু খুব ইজিলি করতে পারি। তার বলতে পারি যে 2 মোল, বলতে পারি তাহলে কি বলতে পারি, 2 মোল Na2S2O3 সমতুল হচ্ছে হাফ মোল O2। এতটুকু বুঝছো কিনা?
আমার টার্গেট ছিল আমি এই ডিরেকশনে যাবো, আর এই ডিরেকশনে যাওয়ার জন্য কমন যেগুলো আছে সেগুলো নিলাম। এই যে দেখো I2 এখানে কমন ছিল, তাহলে আমি এই ধাপে যদি যেতে চাই I2 নিতে হবে, তাহলে আমি লিখলাম কি 2 মোল Na2H2O3, কারণ এটা আমার প্রমাণ দ্রবণ, এটার সাহায্যে আমি মান বের করবো। তাহলে 2 মোল Na2H2O3 সমান হচ্ছে 1 মোল আয়োডিন। আবার 1 মোল আয়োডিন সমান হচ্ছে এখান থেকে কাকে নেব, কারণ এটা এই রিঅ্যাকশন যেতে গেলে কমন হচ্ছে MnO2, তাহলে 1 মোল আয়োডিন সমতুল্য হচ্ছে Mn 1 মোল MnO2। 1 মোল MnO2 দিলাম, কেন 1 মোল MnO2 নিলাম, কারণ এটা নিলে আমি হচ্ছে অক্সিজেন পাবো। সো 1 মোল MnO2 সমান হচ্ছে হাফ মোল অক্সিজেন। চলে গেলাম, আমার লাস্টে বলেছি এই সম্পর্কটা দরকার ছিল। বুঝতে পারছো কিনা? এতটুকু ক্লিয়ার? গুড। স্বর্ণা বলছে হচ্ছে ক্লিয়ার। ওকে আচ্ছা, সামাইরা বলছে ক্লিয়ার। বৃষ্টি বুঝতে পারছো? নাইম বুঝতে পারছো? সাদিয়া, আশিক, আমাকে একটু এনশিওর করো, না হলে আমি আবার রিপিট করব। আশিক, সাদিয়া, ওকে সারা, ও আচ্ছা সারা তুমি আসো, খেয়ালই করিনি। সারা বুঝতে পারছে, ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি এখন সিস্টেমটা হচ্ছে আগের মতোই। এখন আমার পিপিএম দরকার, এখন আমার দরকার হচ্ছে কি পিপিএম এ আমি চলে যাব। সো এটাকে আমি চেঞ্জ করতে করতে চলে যাব, ঠিক আছে? সো এই উপরের রিঅ্যাকশন মুছে ফেলি, উপরের রিঅ্যাকশন মুছে ফেলি। তাহলে কি বলছি, তাহলে আমরা এখানে বের করছি হচ্ছে 2 মোল Na2H2O3 সমতুল হচ্ছে হাফ মোল অক্সিজেন। তার মানে হচ্ছে 1 মোল Na2H2O3, বুঝতেই পারতেছো আগের নিয়মে চলে যাচ্ছে, তাহলে 1/4 মোল O2। তার মানে 1 মোল সমান বলা যায় যে 1000 ml 1 মোলার Na2H2O3 সমতুল হচ্ছে 1/4 ইন্টু 1 মোল অক্সিজেনের ভর কত 32, এত গ্রাম অক্সিজেন, ঠিক আছে? তার মানে বলতে পারি যে 1000 ml 1 মোলার Na2H2O3 সমান হচ্ছে 4 8 কত 32, তার মানে হচ্ছে 8 গ্রাম অক্সিজেন। তার মানে আমি বলতে পারি যে 1000 ml 1 মোলার Na2H2O3 মিলিগ্রামে যাব, আমার দরকার হচ্ছে ppm, সো গ্রামে রাখা যাবে না, মিলিগ্রামে চলে যাব। তাহলে 8 × 10⁻³ মিলিগ্রাম অক্সিজেন। তো এখন 1000 কাটা চলে যাবে, 1000 কাটা চলে যাবে। তো থাকবে হচ্ছে 1 ml 1 মোলার Na2H2O3 সমতুল 8 মিলিগ্রাম অক্সিজেন। আবারও VML এ চলে যাব, তাহলে VML S মোলার Na2H2O3 সমতুল হচ্ছে 8 × V × S মিলিগ্রাম অক্সিজেন। তাহলে বলতে পারি নমুনা পানির আয়তন কত, নমুনা পানির আয়তন ধরে নিই যে V.ml, তাহলে বলতে পারি যে V.ml এ অক্সিজেন আছে কতটুকু, অক্সিজেন আছে কতটুকু, এই যে 8 × V × S মিলিগ্রাম। সুতরাং টার্গেট হচ্ছে 1000 ml এ চলে যাব, তাহলে 1000 ml এ অক্সিজেন আছে কতটুকু, 1000 ml আছে 8 × V × S ডিভাইড হচ্ছে V ডট × 10⁻³ মিলিগ্রাম অক্সিজেন। এটাই হচ্ছে আমার দ্রবীভূত মানে হচ্ছে ডিউর মানটা, অর্থাৎ 8 × V × S 10⁻³ ডিভাইড হচ্ছে কি V ডট। আগেরটার মতোই সেম টু সেম, আগেরটাতে এখানে কত ছিল 100 ছিল, 100 × V × S × 10⁻³। এখন এখানে অক্সিজেন যেহেতু ব্যবহার করতেছি 1/4 ব্যবহার করব, তাহলে 8 × V × S × 10⁻³ ডিভাইড হচ্ছে V ডট। ক্লিয়ার? ভেরি গুড, 8 VS।
ক্লিয়ার, ভেরি গুড। স্বর্ণ বলছে হচ্ছে ক্লিয়ার। তাহলে এখানে হচ্ছে আমরা খরতা নির্ণয় কি করলাম, খরতা নির্ণয় সূত্র আর ডিউর সূত্র কিন্তু সেম। খরতা যদি নির্ণয় করতে যাই, খুবই মজার ক্লাস ছিল। খরতা নির্ণয় যদি করতে যাই, খরতা নির্ণয়ের জন্য হচ্ছে আমরা বলতে পারি, খরতা নির্ণয়ের জন্য আমরা বলতে পারি কি 100 ছিল ইন্টু ভি ছিল, এস ছিল 10⁻³ ছিল এত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট, ডিভাইড হচ্ছে ভি ডট। আর হচ্ছে ডিউ পানিতে কতটুকু অক্সিজেন আছে সেটা বের করতে পারি 8 ইন্টু ভি ইন্টু এস ইন্টু হচ্ছে 10⁻³ ভি ডট। ঠিক আছে, সো এত মিলিগ্রাম, ওইটা ছিল ক্যালসিয়াম কার্বনেট আর এটা হচ্ছে এত মিলিগ্রাম অক্সিজেন। দেখো আলটিমেট আমাদের এটা হচ্ছে আজকের ক্লাসের ফলাফল, এই দুইটা আমরা শিখে নিলাম। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারো। সামেরা বলছে ক্লিয়ার, আশিক বলছে ক্লিয়ার। সো ডিউর মান বের করা আর খরতা বের করা খুবই ইজি প্রসিডিউর। নেক্সট ক্লাসে আমরা বিউডিটা করব। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ডিউর আরো বিস্তারিত একটু ইয়ে করবো, সংখ্যাগুলো করব, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের এতটুকুই থাকবে। ওকে, সো আলটিমেটলি আমাকে বলো তো, এই যে আমরা বিউডি করলাম, সরি ডিউটা করলাম, আর হচ্ছে আমরা যেটা করলাম খরতাটা নির্ণয় করলাম, এতটুকু পর্যন্ত তোমাদের ওপিনিয়নটা কি? ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাও বলবা, যদি খারাপ লাগে তাও বলবা। আমার কাছে ক্লাসটা খুব মজা লাগছে, কারণ এখানে সব ম্যাথমেটিক্যাল ইকুয়েশন চলে আসছে। আমার নিজের কাছে খুব ভালো লাগছে ক্লাসটা, পুরো জোশে ছিলাম। একটু আমাকে জানো যে হচ্ছে ক্লাসটা কেমন লাগছে। এই ক্লাসটা প্রিপেয়ার করতে অনেকটা টাফ হয়েছে, কারণ এক জায়গায় হচ্ছে সব ইনফরমেশন দেওয়া নেই। কোনো বইয়ে হচ্ছে তুমি ফুল ইনফরমেশন পাবা না, হাজার হাজার বইয়ে কোনো ইনফরমেশন তেমন দেওয়া নাই। তারপর হচ্ছে কবির স্যারের বইও তুমি হচ্ছে ইনফরমেশন তুমি ডিটেলসে পাবা না। প্রায় 4টা-5টা বই হচ্ছে আমার করতে হয়েছে, কিন্তু একসাথে পাইনি। ওকে ক্লিয়ার ভাইয়া, কোয়েশ্চেন নাই, ভেরি গুড, জোস একটা ক্লাস। সামেরা বলছে হচ্ছে ক্লাসটা খুব ভালো লাগছে। আশিক আমাকে একটা ওপিনিয়ন দাও তো, কেমন লাগছে? ওকে আচ্ছা, ক্লাসটা অনেক ভালো লাগছে। নাইম, নাইম বহুদিন পর হচ্ছে লাইভেও। আচ্ছা আচ্ছা, সারা বলছে অনেক ভালো লাগছে ক্লাসটা ভাইয়া, খুব ক্লিয়ার করে বুঝাইছে। আমি চেষ্টা করছি হচ্ছে পিন পয়েন্টগুলো আলোচনা করতে। প্রথম দিকে একটু বোরিং লাগার কথা, কারণ প্রথম দিকে আমরা একটু সংগঠন করছি। আচ্ছা, শান্ত বলছে ভালো লাগছে, আচ্ছা ক্লাসটা অনেক। মিফতা পিউলি বলছে ক্লাসটা অনেক ভালো ছিল, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। মির্জা সাদিয়া আফরোজ বলছে খুব ভালো মতো বুঝেছি, সাথে নোটও করেছে। আচ্ছা কিছুটা বাকি আছে, আচ্ছা যেগুলো নোট বাকি আছে এগুলো হচ্ছে পরে বা তপু স্যার কেমিস্ট্রি একাডেমি যেটা সেটাতে আপলোড করে দিও। হ্যাঁ ঠিক আছে, তো ভালো থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, পুরাই মাস্টারপিস ভাইয়া। ওকে থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে ভালো থাকো, আল্লাহ হাফেজ।